শ্যামস ক্লাসরুমের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। আজকে 2024-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি একটা ভীষণ ইম্পর্ট্যান্ট পার্ট নিয়ে এসেছি ব্যাকরণ থেকে। তোমরা কর্মধারয় সমাসে উপমান কর্মধারা এবং উপমিত কর্মধারয় সমাস প্রায়ই গুলিয়ে ফেলো। কর্মধারয় সমাসটি সহজে মনে রাখার জন্য আমি তোমাদেরকে এই যে পদ্ধতিটি বলছি এটা তোমরা ভালো করে ফলো করো, তাহলে তোমরা কখনো আর কর্মধারয় সমাসের উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয় বা রূপক কর্মধারয় সমাস এর পার্থক্যগুলো ভালো করে বুঝতে পারবে এবং সারা জীবন মনে রাখতে পারবে। দেখো, তাহলে প্রথম থেকেই শুরু করি। কর্মধারয় সমাস কাকে বলে? যে সমাসে পূর্বপদ পরপদের বিশেষণ স্থানীয় হয় এবং পরপদের অর্থই প্রাধান্য লাভ করে তাকে কর্মধারয় সমাস বলে। যেমন শ্বেত যে পদ্ম, শ্বেতপদ্ম, এখানে পূর্বপদ শ্বেত হলো পরপদ পদ্মের বিশেষণ এবং শ্বেতপদ্ম সমাসবদ্ধ পদটিতে পদ্মেরই প্রাধান্য। তারপরে দেখো কর্মধারয় সমাসের বৈশিষ্ট্য। তাহলে কর্মধারয় সমাসের বৈশিষ্ট্যগুলো কি কি? 1. পরপদের প্রাধান্য। 2. পূর্বপদটি পরপদের বিশেষণের মতো কাজ করবে, তবে উল্লেখ্য পূর্বপদটিকে বিশেষণ হতেই হবে এমন নয়। যেমন কুন্দের ন্যায় শুভ্র, কুন্দ শুভ্র। কুন্দ একটি বিশেষ্য পদ, কিন্তু এখানে কুন্দের মতো শুভ্র বোঝাতে, অর্থাৎ কেমন শুভ্র না, কুন্দের মতো শুভ্র। তাহলে সমাসবদ্ধ পদটিতে কুন্দ শুভ্রের বিশেষণ হিসেবে কাজ করেছে। অতএব বলা চলে উপরোক্ত বৈশিষ্ট্য দুটি কর্মধারয় সমাসের সব ভাগেই প্রযোজ্য, এর কোনো ব্যতিক্রম নেই। এরপরে চলে আসছি, দেখো কর্মধারয় সমাস কীভাবে হতে পারে। বিশেষ্য বিশেষ্য, বিশেষ্য বিশেষণ, বিশেষণ বিশেষণ, বিশেষণ বিশেষ্য, এইভাবে কর্মধারয় সমাস হতে পারে। এরপরে দেখো তৎপুরুষ সমাসের সাথে কর্মধারয় সমাসের পার্থক্যটা কী। 1 নম্বর পার্থক্য বলতে পারি তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায়, আর 2 কর্মধারয় সমাসে পূর্বপদে বিভক্তি থাকে না, শূন্য বিভক্তি থাকে, তাই লোপ পাওয়ার প্রশ্নই নেই। এরপরে আসছি তৎপুরুষ ও কর্মধারয় সমাসের মিল অর্থাৎ সাদৃশ্য। কী হবে? 2 ধরনের সমাসেই কিন্তু পরপদের প্রাধান্য থাকে। এরপরে দেখো কর্মধারয় সমাসের শ্রেণীবিভাগ। কর্মধারয় সমাসের 5টা শ্রেণীবিভাগ আছে। 1 হচ্ছে সাধারণ কর্মধারয়, 2 মধ্যপদলোপী কর্মধারয়, 3 উপমান কর্মধারয় এবং 4 উপমিত কর্মধারয় এবং 5 হচ্ছে রূপক কর্মধারয় সমাস। তাহলে চলে আসো আমরা এই শ্রেণীবিভাগগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নিই এবং শিখে নিই। প্রথমে আমি বলবো সাধারণ কর্মধারয় সমাসের কথা। কি রয়েছে? সাধারণ কর্মধারয়ের আলাদা কোনো সংজ্ঞা নেই, কর্মধারয় সমাসের সংজ্ঞা দিলেই চলবে। একটা উদাহরণ দিই, যেমন যে দাদা সেই ঠাকুর। কি হচ্ছে? দাদা ঠাকুর। তাহলে এখানে দাদা ঠাকুরে বিশেষ্য যোগ বিশেষ্য, দাদা এবং ঠাকুর দুটোই বিশেষ্য পদ আছে। যিনি ঋষি তিনিই কবি, এখানে কি হচ্ছে? ঋষি কবি, এটাও কিন্তু সেম। এছাড়া আরও হতে পারে পিতৃদেব, জ্ঞাতিশত্রু, বটবৃক্ষ, রাজর্ষি ইত্যাদি। সিদ্ধ যে আলু, সিদ্ধ আলু, এখানে হচ্ছে বিশেষণ যোগ বিশেষ্য, এটা উল্টে গেছে লেখাটা, বিশেষণ যোগ বিশেষ্য, সিদ্ধটা হচ্ছে বিশেষণ এবং আলুটা হচ্ছে বিশেষ্য। এরপরে রয়েছে পোড়া যে কচু, কচু পোড়া, এখানে দেখো কচু বিশেষ্য, পোড়া হচ্ছে বিশেষণ, এভাবে হয়েছে। তারপর ভাজা যে পটল, পটল ভাজা, এখানেও তাই, দেখো পটল হচ্ছে কি বিশেষ্য এবং ভাজাটা হচ্ছে বিশেষণ। চলে আসছি বিশেষণ যোগ বিশেষণে। কিভাবে হচ্ছে? চালাক অথচ চতুর, চালাক অথচ চতুর, চালাক চতুর। কাঁচা অথচ মিঠে, কাঁচা মিঠে। হৃষ্টপুষ্ট, শীতোষ্ণ, অম্লমধুর ইত্যাদিও কিন্তু এই বিশেষণ যোগ বিশেষণ এইভাবে কর্মধারয় সমাসের উদাহরণ, অর্থাৎ সাধারণ কর্মধারয়ের উদাহরণ। এরপরে দেখো বিশেষণ যোগ বিশেষ্য। কীভাবে এর উদাহরণগুলো দেখো, নীল যে আকাশ, নীলাকাশ, এখানে কিন্তু খেয়াল করবে প্রত্যেকটা ক্ষেত্রেই পরপদের প্রাধান্য পাচ্ছে। নীল যে আকাশ, নীলাকাশ, এখানে আকাশ শব্দটির কিন্তু প্রাধান্য রয়েছে। প্রিয় যে সখা, প্রিয় সখা, প্রথমটা হচ্ছে বিশেষণ এবং পরেরটা বিশেষ্য এবং পরপদের প্রাধান্য, যেটা আমরা সংজ্ঞাতে পেয়েছিলাম। ছেলে যে মানুষ, ছেলে মানুষ। এরপরে হচ্ছে 2 মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মধ্যপদলোপী কর্মধারয় সমাসের ব্যাসবাক্যে ব্যবহৃত মধ্যপদটি লোপ পায়, তাই মধ্যপদটি কী হবে তা নির্বাচন করতে হবে সাধারণ বিচার বুদ্ধি দিয়ে।
এই জন্যই কিন্তু মধ্যপদ লোপী কর্মধারয়ের এরকম নাম, অর্থাৎ নামের মধ্যেই কিন্তু সংজ্ঞা লুকিয়ে আছে। তাহলে উদাহরণ দেখা যাক কি, হাসি ভরা মুখ, কি হবে? হাসি মুখ। তাহলে ভরা এটা মধ্যপদ, লোপ পেয়েছে। সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। ঘরে পালিত জামাই, ঘর জামাই। এছাড়া পলান্য, সিন্ধুনদ, শক্তিশীল ইত্যাদিও হয়। এরপরে চলে আসছি উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায় এবং রূপক কর্মধারায়। এই তিনটেকে একসঙ্গে বলে উপমামূলক কর্মধারায়। তোমাদের এই যে তিনটে সমাস রয়েছে, এই তিনটে সমাসই কিন্তু বেশি করে গুলিয়ে যায় বা বুঝতে অসুবিধা হয় যে কি হবে, কিভাবে করব। এই তিনটে কিন্তু খুব ভালো করে তোমরা খেয়াল করো। এই তিনটেকেই আমরা একসাথে বলি উপমামূলক কর্মধারায় সমাস। এই সমাসে দুটি বস্তু বা বিষয়ের সাদৃশ্য প্রকাশ হয়ে থাকে। তাহলে এই সমাসগুলো জানতে গেলে আমাদের কতগুলো টার্ম জানতে হবে। সাদৃশ্য বা তুলনাবাচক শব্দ, ব্যাসবাক্যে তুলনা বোঝানোর জন্য যে শব্দটি ব্যবহৃত হয় সেটাই হচ্ছে সাদৃশ্য বা তুলনাবাচক শব্দ, যেমন ন্যায়, মতো ইত্যাদি। এরপর আসছি উপমান। উপমানটা কি? যার সঙ্গে, অর্থাৎ আমরা সেই ব্যাসবাক্যতে যার কথা বলছি সেই উপমেয়কে যার সঙ্গে তুলনা দেওয়া হচ্ছে তাকে বলা হচ্ছে উপমান। অর্থাৎ কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে সেটি হচ্ছে উপমান। আর উপমেয় কি? যাকে তুলনা করা হয়, অর্থাৎ আমরা কার কথা বলছি আসলে সেটাই হচ্ছে উপমেয়। নেক্সট, সাধারণ ধর্ম। যে বিষয়টি উপমেয় এবং উপমান এই দুয়ের মধ্যেই বর্তমান সেটা হচ্ছে সাধারণ ধর্ম। এবার চলে আসি একটা উদাহরণে, যেমন তুষারের ন্যায় শীতল, তুষার শীতল। এখানে দেখো তুষারের ন্যায় শীতল কি, সেই বস্তুটার উল্লেখ কিন্তু এখানে নেই, আর সেটাই কিন্তু উপমেয়। অর্থাৎ যাকে আমরা তুলনা করছি সেই উপমেয় কিন্তু এখানে অনুপস্থিত, উহ্য আছে। তাহলে যেগুলো আছে সেগুলো কি? তুষারের, অর্থাৎ তুষারের সঙ্গে তুলনা করা হচ্ছে উপমান। শীতল, শীতলটা হচ্ছে কি? তুষারের মতো শীতল, অর্থাৎ তুষারও শীতল আর সেটাও শীতল। তাহলে শীতলটা হচ্ছে কি? সাধারণ ধর্ম, যেটা দুটোর মধ্যেই বর্তমান রয়েছে। আর ন্যায় হচ্ছে তুলনাবাচক শব্দ, এই দুটোর মধ্যে উপমান এবং উপমেয়ের মধ্যে তুলনাটা করছে এই ন্যায় তুলনাবাচক শব্দটা দিয়ে। বোঝা গেল? এরপরে আসছি উপমান কর্মধারায় সমাস কি। দেখো, উপমান কর্মধারায় সমাস মনে রাখতে গেলে আমরা প্রথমেই দেখে নেব যে পদটি, যে সমস্ত পদটি আছে সেটি কি পদ। সেটি হচ্ছে সবসময়ই বিশেষণ হবে, বিশেষণ পদ হবে। সমস্ত পদটি সবসময়ই বিশেষণ হবে। সেটা কিভাবে হতে পারে? বিশেষ্য যোগ বিশেষণ, এইভাবে হতে পারে। বিশেষ্য যোগ বিশেষণ মানে পূর্বপদ আর পরপদ। তাহলে কি? পূর্বপদে হচ্ছে থাকছে উপমান এবং পরপদে সবসময় থাকবে সাধারণ ধর্ম। ঠিক আছে, এখানে কিন্তু সাধারণ ধর্মের সঙ্গে হবে উপমান কর্মধারায় সমাস। উপমান কর্মধারায় সমাসে পূর্বপদটি সবসময় উপমান হবে এবং পরপদটি হবে সাধারণ ধর্ম। এখানে উপমেয়ের উল্লেখ থাকে না, পরপদটি বিশেষণ হয় কারণ এটি সাধারণ ধর্ম। এর ফলে সমস্ত পদটিও কিন্তু বিশেষণ হয়। এবার চেনার উপায় দেখো, কিভাবে চিনতে পারবে সহজেই। সমস্ত পদটি যেহেতু বিশেষণ হয় তাই সমাসটিও হবে উপমান কর্মধারায় সমাস। খেয়াল রাখো, শেষের যে উচ্চারণটি আছে বিশেষণ, এই যে ন, এবং উপমানের শেষের উচ্চারণটি হচ্ছে ন, এই দুটোর মধ্যে মিল রাখবে সবসময়। উপমান কর্মধারায় সমাস, তাহলেই কিন্তু সবসময় মনে থাকবে বিষয়টা। এবার উদাহরণের সাহায্যে আমরা একটু বুঝে নিই। হিমের মতো শীতল, হিম শীতল। এখানে হিম পূর্বপদটি উপমান আর মতো হচ্ছে তুলনাবাচক শব্দ, শীতল হচ্ছে পরপদ এবং এটি বিশেষণ, যেটা আমি একটু আগে তোমাদের বললাম। হিম শীতল সমস্ত পদটিও কিন্তু বিশেষণ এবং এই পদটি দিয়ে কোনো বিশেষ কারো কথা বলা হয়েছে যেটি, অর্থাৎ হিমের মতো শীতল কি, এখানে কিন্তু অনুপস্থিত, আর সেটাই হচ্ছে উপমেয়। তাহলে সবসময় মনে রাখবে উপমান কর্মধারায় সমাসে কিন্তু উপমেয় অনুপস্থিত থাকে। কি থাকে? উপমান আর সাধারণ ধর্ম। এছাড়া দেখো উদাহরণ, শঙ্খ শুভ্র হতে পারে, সিঁদুর রাঙা, শশব ব্যস্ত, রক্ত জবা, বরফ সাদা ইত্যাদি সবই কিন্তু উপমান কর্মধারায় সমাসের উদাহরণ। তাহলে বোঝা গেল। এরপরে দেখো উপমিত কর্মধারায় সমাস। উপমিত কর্মধারায় সমাসটা কীরকম? যে কর্মধারায় সমাসে পূর্বপদটি উপমান হয় এবং পরপদটি উপমেয় হয় এবং সাধারণ ধর্মটি উহ্য থাকে,
তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। এভাবে দেখে নিতে পারি উপমান যোগ উপমেয় মিলে হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। তাহলে এই সমাসে প্রথমে উপমান, পরে উপমেয় এবং উভয় পদই বিশেষ্য এবং সমস্ত পদটিও কিন্তু বিশেষ্য হয়। অর্থাৎ উপমান কর্মধারয় যেটা আমরা দেখেছিলাম, উপমান যোগ সাধারণ ধর্ম থাকছে, উপমানের সঙ্গে সাধারণ ধর্ম থাকছে, এখানে হচ্ছে উপমানের সঙ্গে উপমেয় থাকছে। এবং সংজ্ঞাতে আমরা পড়েছিলাম যে পরপদের প্রাধান্য থাকে, তাহলে এক্ষেত্রে কিন্তু উপমেয়র প্রাধান্য আমরা পাচ্ছি। অধিকাংশ বইতে তোমরা কিন্তু এটাকে উল্টো পাবে, উপমেয় যোগ উপমান পাবে, এবং সেক্ষেত্রে উপমান যদি পরপদ হয় তাহলে পরপদের প্রাধান্য কিন্তু পাচ্ছে না, অর্থাৎ সংজ্ঞা অনুযায়ী কিন্তু আমাদের বিশ্লেষণটা সঠিক হচ্ছে না। সুতরাং এইভাবেই তোমরা মনে রাখবে যে দুটো সমাসেই প্রথমে উপমান থাকছে, একটাতে থাকছে সাধারণ ধর্ম আর উপমিততে থাকছে উপমেয়। এভাবে যদি মনে রাখো তাহলে কখনোই গুলিয়ে যাবে না এবং সবসময় তোমাদের বিষয়টা জলের মতন সহজ এবং স্পষ্ট চোখের সামনে ভাসবে। এবার উদাহরণ দেখো, একটু বিশ্লেষণ করি। সোনার মতো মুখ, কি হবে? সোনা মুখ। তাহলে সোনার মতো মুখ, সোনা একটা আলাদা বিশেষ্য পদ, মুখ বিশেষ্য পদ, এবং মিলে সোনা মুখটা হচ্ছে কি, এটাও বিশেষ্য। কিন্তু এ বিষয়ে একটা কথা মনে রাখার জন্য বলি, এখানে সোনা বিশেষ্য হলেও এটা কিন্তু এই বিশেষ্য পদের বিশেষণের মতো কাজ করে, বিশেষ্য হলেও বিশেষণের মতো আচরণ করছে। যাই হোক, ওটা অত বোঝার বা অত দেখার দরকার নেই, তোমরা শুধু মনে রাখবে সোনামুখ এটা হচ্ছে বিশেষ্য, আর বিশেষ্য মানেই তোমরা উপমিত কর্মধারয় সমাস চোখ বন্ধ করে লিখে দেবে। আরও উদাহরণ দেখো, নয়ন পদ্ম, চরণ কমল, অধর পল্লব ইত্যাদি। আরেকটা দেখো, পদ্মের মতো নয়ন, কি হবে? নয়ন পদ্ম। নয়ন পদ্মটা কি আছে? বিশেষ্য পদ। তাহলে এটা কি ধরনের সমাস? উপমিত কর্মধারয় সমাস। এরপরে চলে আসছি রূপক কর্মধারয়। রূপক কর্মধারয় কাকে বলে? রূপক কর্মধারয় কিন্তু আরেকটা কথা মনে রাখার জন্য তোমাদেরকে অবশ্যই বলছি যে এই সমাসে কিন্তু প্রায় পূর্বপদের পরনিপাত ঘটে, অর্থাৎ পূর্বপদটি পিছিয়ে যায় এবং পরপদটি এগিয়ে আসে। কীরকম? এই যে বললাম পদ্মের মতো নয়ন, সমস্ত পদে হচ্ছে কি নয়ন পদ্ম, তাহলে পদ্ম শব্দটা কিন্তু পিছিয়ে গেছে, এই যে এখানে চলে এসছে, এবং নয়ন শব্দটা আগে চলে গেছে, অর্থাৎ নয়ন প্রথমে চলেছে, নয়ন পদ্ম। এইভাবে যদি করো তাহলে মনে থাকবে ভালো। এরপরে চলে আসছি রূপক কর্মধারয় সমাসে। রূপক কর্মধারয় সমাস কি? এই সমাসে উপমেয় এবং উপমানের মধ্যে অভেদ কল্পিত হয়। উপমেয় যোগ উপমান, এই দুটোর মধ্যে অভেদ কল্পনা হয় এবং এইভাবে হয় রূপক কর্মধারয়, এবং সমস্ত পদটি কি হয়? বিশেষ্য হয়। ব্যাসবাক্যে উপমেয় এবং উপমানের মধ্যে রূপ শব্দটি এনে উভয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয়। যেমন কি ভবরূপ নদী, ভবনদী, শোকরূপ সিন্ধু, শোক সিন্ধু, কথারূপ অমৃত, কথামৃত। এরকম আরও উদাহরণ জীবনতরী, বিদ্যারত্ন, ভক্তিসুধা, প্রাণ পাখি ইত্যাদি। বোঝা গেল? এরপর চলে আসছি, দেখো তোমাদের প্রায়ই এই প্রশ্নটা এসে থাকে, উপমান এবং উপমিত কর্মধারয় সমাসের পার্থক্য অনেক ভেবে বলতে হয়। তোমরা ভালো করে মনে রাখবে, উপমান মানে হচ্ছে উপমান যোগ সাধারণ ধর্ম, উপমান ও সাধারণ ধর্ম থাকবে এই সমাসে, আর উপমিততে থাকবে উপমান যোগ উপমেয়। সমস্ত পদটি বিশেষণ, যেমন হিমশীতল, তাহলে উপমানের সমস্ত পদটি কী হবে? বিশেষণ। তোমাদের মনে রাখার জন্য বা চেনার জন্য বলেছিলাম কি লাস্টে নটা মনে রাখবে, ন আর ন, অর্থাৎ উপমান বিশেষণ হবে সবসময় সমস্ত পদটি। আর উপমিততে কি হবে? উপমিত লাস্টে কী আছে? ও এর মতো উচ্চারণ, তাহলে সমস্ত পদটি কী হবে? বিশেষ্য, লাস্টে কী আছে? ও এর মতো উচ্চারণ, তাহলে উপমিত বিশেষ্য। এরপরে দেখো উপমেয় অনুপস্থিত। উপমানে উপমেয় অনুপস্থিত তোমাদের বললাম, আর উপমিততে কি থাকবে? সাধারণ ধর্ম অনুপস্থিত। এই হলো তিনটে পার্থক্য, ভালো করে দেখে নাও। তারপরে আসছে উপমিত এবং রূপক কর্মধারয় সমাসের পার্থক্য। দেখো, উপমিত কর্মধারয়ে উপমেয় ও উপমানের তুলনা বোঝায়, এবং রূপক কর্মধারয়ে উপমেয় এবং উপমানের অভেদ কল্পনা
করা হয়। এবং 2 নম্বর হচ্ছে কি, উপমেয় পদটির প্রাধান্য পায় উপমিত কর্মধারয় সমাসে। আর রূপক কর্মধারয়ে অভেদ কল্পনার ফলে উপমানের অর্থ প্রধান হয়ে ওঠে। এই দুটো পার্থক্য তোমরা খুব ভালো করে মনে রাখবে। তাহলে এই হলো আজকে কর্মধারয় সমাস সম্পর্কে সম্পূর্ণ আলোচনা। তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটিকে অল করে রাখো এই রকম গুরুত্বপূর্ণ সব ভিডিও পাওয়ার জন্য। টাটা, ভালো থেকো।